সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। হ্যাঁ, সবাই ক্লাসে প্রবেশ করেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিংক দেওয়া হয়েছে, সবাই সেখান থেকে প্রবেশ করেন। যারা যারা ক্লাসে প্রবেশ করছেন সবাই একটু কমেন্ট করেন। আমি কাউকে দেখতে পাচ্ছি না, কেউ ক্লাসে আসছেন কিনা। আমি ক্লাস শুরু করব কিনা সবাই একটু বলেন। আমি কি ক্লাস শুরু করব? সবাই একটু বলেন তো। ফুলের পরিশোভা। যারা যারা ক্লাসে জয়েন করেছেন সবাই একটু কমেন্ট করেন প্লিজ। আমি কাউকে এখানে দেখতে পাচ্ছি না আমার ডিসপ্লেতে। আমি ক্লাস শুরু করব কিনা সবাই একটু বলেন, তাহলে আমি আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। যারা যারা ক্লাসে প্রবেশ করছেন সবাই কমেন্ট করেন। আমি ক্লাস শুরু করব কিনা সবাই একটু বলেন। আচ্ছা, আমি ক্লাস শুরু করতেছি।
আমরা পেনাল কোড পড়তেছি, পেনাল কোড, দণ্ডবিধি, দণ্ডের বিধিবিধান, এই অপরাধ করলে এই দণ্ড তাকে দেওয়া হবে। দণ্ড কত প্রকার দেখি আপনাদের কার কার মনে আছে, সবাই কমেন্ট করেন। দণ্ড কত প্রকার সংখ্যায় লেখেন। আমরা ইতিমধ্যে অনেক কিছু পড়ে ফেলেছি, অনেক সংজ্ঞা, তারপর দণ্ডের প্রকারভেদ পড়েছি, নির্জন কারাবাস পড়েছি, বর্ধিত দণ্ড পড়েছি। এরপর আমরা সাধারণ ব্যতিক্রম, জেনারেল এক্সেপশন পড়েছি। অর্থাৎ একটা অপরাধ হবে, এমন একটা কাজ হবে যেটা অপরাধের মতোই দেখাচ্ছে কিন্তু আসলে এটা অপরাধ নয়। অর্থাৎ ব্যতিক্রম, অর্থাৎ রেহাই পাবে। রেহাই পাওয়ার ধারা ৭৬ থেকে ১০৬। তাহলে ৭৬ থেকে ৯৫ হচ্ছে সাধারণ ব্যতিক্রম, জেনারেল, আর ৯৬ থেকে ১০৬ হচ্ছে বিশেষ ব্যতিক্রম, বিশেষ। মানে যেখানে খুন করে ফেললেও, মেরে ফেললেও কি হবে না, অপরাধ হবে না। সো বিষয়টা ৭৬ থেকে ১০৬, তার মধ্যে আবার ৯৬ থেকে ১০৬, এটা আপনাদের সবার জানতে হবে। রাইট অফ প্রাইভেট ডিফেন্স, অনেকের মানসিকতা বিক্ষিপ্ত, আপনারা কি করবেন ভাবতে হবে। এই টিচারের কাছে ভর্তি হন, ওনার কাছে পড়েন, ওনার কাছে পড়েন, কে ভালো পড়ায় না, আপনারা আপনাদের মন ঠিক নেই। সো আমি বলবো যে কোনো একজনের কাছে মনোযোগ দিয়ে পড়েন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি, যারা নতুন শুরু করছেন, এবছর পরীক্ষা খারাপ হয় বা এবছর প্রমোশন নাও পান, আপনি পরের বছর পরীক্ষায় কিন্তু আপনি ঠিকই ভালো করবেন। আপনি এমন একটা টার্গেট নেন যে আইনগুলো যেন আমার আগে বুঝতে হবে, আইনগুলো আমার বুঝতে হবে, আমি যেটা পড়তেছি এটা আমি বুঝতে পারতেছি কিনা। আপনি যদি একবার বুঝে যান আইনটা, তাহলে যেখান থেকে যেভাবে প্রশ্ন করা হোক না কেন আপনার কেউ আটকাতে পারবে না। এখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারটা কি, আমি কিন্তু এই অধ্যায়টা বারবার বলতেছি কারণ এটা খুব ইম্পর্টেন্ট। আপনার একটা প্রশ্ন আসবেই লিখিত, আর 2টি এমসিকিউ আসবে। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, আপনি নিজেকে রক্ষা করবেন। আপনার উপর যখন কেউ আক্রমণ করবে তখন কি আপনি বসে থাকবেন? না, আপনিও তখন কিন্তু সেই আক্রমণটা ঠেকাবেন। এটাই কিন্তু আত্মরক্ষা, প্রাইভেট ডিফেন্স। আর আছে কি, শুধুমাত্র কি দেহের উপর আক্রমণ করা হয়? আপনার সম্পত্তির তো ছিনিয়ে নেওয়ার জন্য বা সম্পত্তি চুরি করা, ডাকাতি করা, অর্থাৎ আপনার সম্পত্তি নিয়ে যাওয়ার জন্য আক্রমণ করা হয়। তো এই সব ক্ষেত্রে আপনি আত্মরক্ষার অধিকার খাটাবেন, অধিকার। তাহলে এই অধিকার খাটাতে গিয়ে আপনি একটু কমন সেন্স দিয়ে বোঝেন, জাস্ট চুপচাপ একদম নির্বিলি জাস্ট মাথাটা একটু খাটান, যেখানে কি জটিলতা, কোনো জটিলতা নাই। তাহলে আত্মরক্ষার অধিকার খাটাতে গিয়ে, মানে নিজেকে রক্ষা করতে গিয়ে বা নিজের মালামাল রক্ষা করতে গিয়ে কিছু কিছু জায়গায় আপনি যদি মেরেও ফেলেন কাউকে, সেটাও অপরাধ হবে না, আইনে আপনি রেহাই পাবেন মেরে ফেললেও। আবার কিছু কিছু জায়গায় আছে মৃত্যু ব্যতীত, মানে অন্য কোনো ক্ষতিও যদি করে ফেলেন, আহত করে ফেললেন বা গুরুতর জখম করলেন, সেখানে আপনি রেহাই পাবেন। তাহলে এই যে প্রয়োগের যে সীমাবদ্ধতা বা সীমানাটা আমাদের বুঝতে হবে। তার কয়েকটি নির্দিষ্ট বিষয় আছে যে এই ক্ষেত্রে আপনি মৃত্যুও ঘটাইতে পারবেন। আবার কয়েকটি বিষয় আছে যে এই ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে না, মৃত্যু বাদে অন্য কিছু। আর একটা বিষয় আছে, এই অধিকারটা আপনি কখন শুরু করবেন এবং কখন শেষ করতে হবে, অর্থাৎ কখন স্টার্ট এবং স্টপ করতে হবে।
এই যে বিষয়গুলো স্মুথলি আপনাকে মাথার মধ্যে নেন, তাহলে আমরা 98 ধারায় পাইলাম পাগলের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন, সেখানে মৃত্যু ঘটানো যাবে যদি সেই রকম পরিস্থিতির উদ্ভব হয়। পাগলে আপনাকে ছোট একটা লাঠি দিয়ে একটা বাড়ি দিল, আপনি কি পাগলকে মেরে ফেলতে পারবেন? না। এই যে কমন সেন্সগুলো সেই রকম, মানে এমন একটা পরিস্থিতি যদি তৈরি হয় যে আঘাতটা বা আক্রমণটা আপনি যদি না ঠেকান বা প্রতিহত না করেন, আপনি নিজে মারা যাইতে পারেন বা আপনার গুরুতর জখম হয়ে যাইতে পারে, সেই ক্ষেত্রে আপনিও তাকে পাল্টা সেই রকমের আঘাত দিতে পারবেন। 98-তে পাগলের বিরুদ্ধে, 100 ধারায় দেহের ক্ষেত্রে, 103 সম্পত্তির ক্ষেত্রে, 106 কি মারাত্মক আক্রমণের বিরুদ্ধে নিরপরাধ ব্যক্তির ক্ষেত্রেও। তাহলে 100 ধারায় 6টা পয়েন্ট আছে, শুধু ওই 6টা আক্রমণের ক্ষেত্রেই আপনি মৃত্যু ঘটাইতে পারবেন। কি? মৃত্যুর উদ্দেশ্যে যদি আক্রমণ করে, গুরুতর মানে এমন আক্রমণ করে যাতে মৃত্যু হইতে পারে, মৃত্যুর উদ্দেশ্যে আক্রমণ, গুরুতর জখমের উদ্দেশ্যে আক্রমণ, ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ, অপ্রাকৃত কামলালসের উদ্দেশ্যে আক্রমণ, অপহরণের উদ্দেশ্যে আক্রমণ, অবৈধ আটকের উদ্দেশ্যে আক্রমণ। এই 6 টাইপস অফ ক্যাটাগরি ইউ ক্যান অ্যাপ্লাই রাইট অফ প্রাইভেট ডিফেন্স। আপনি এই 6টা ক্ষেত্রে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করে আপনি মৃত্যুও ঘটাইতে পারবেন। এবার 101 ধারায় কি বলছে? এই 6টা বাদে, অর্থাৎ এবারের আক্রমণটা যদি এই 6টার মধ্যে না পড়ে, এই 6টা বাদে যদি অন্য কোনো আক্রমণ হয়, সেক্ষেত্রে আপনি মৃত্যু ঘটাইতে পারবেন না, মৃত্যু বাদে অন্য যে কোনো কিছু ঘটাইতে পারবেন। 103 সম্পত্তির ক্ষেত্রে 4টা অপশন দিয়েছে, সেই 4টা কি? দস্যুতা, রাত্রিবেলা অপথে গৃহপ্রবেশ, তারপরে আপনার বসবাসের স্থানে তাঁবু, জাহাজে যদি কেউ আগুন লাগায়, অথবা এমন অবস্থায় চুরি করতে আসছে যেটা প্রতিহত না করলে আপনার মৃত্যু বা গুরুতর জখম হতে পারে। এই 4টে জায়গায় আপনি কি করতে পারবেন? সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ঘটাইলেন। এইবারে 104 ধারায় গিয়ে বলছে যে এবার মৃত্যু বাদে অন্য কিছু ঘটাইতে পারবেন। কখন? যদি ওই যে 103-এর যে 4টা পয়েন্টের মতো যদি না হয়, ওই 4টা বাদে যদি অন্য কোনো আক্রমণ হয় সম্পত্তি নেওয়ার জন্য, ওই 4টে অপশন বাদে, তখন আপনি মৃত্যু বাদে অন্য কিছু ক্ষতি করতে পারবেন। আর 106 ধারায় ছিল যে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হবেন আপনি, যেখানে আপনি যদি সেই আত্মরক্ষা অধিকার প্রয়োগ করতে করেন, তাহলে সেখানে নিরপরাধ ব্যক্তিও মারা যাইতে পারে, একদম ইনোসেন্ট একজন মানুষ যে এই অপরাধের সাথে সম্পৃক্ত নয়, সেও মারা যেতে পারে। মনে করেন একটা শিশু মারা যেতে পারে, কিন্তু আপনি অধিকার প্রয়োগ বা গুলি না চালিয়েও পারতেছেন না, না চালাইলে আবার আপনি মারা যাবেন। আপনি কেন অধিকার প্রয়োগ করবেন, কেন গুলি চালাবেন? কারণ আপনি যদি এটা প্রয়োগ না করেন তাহলে আপনি মারা যাচ্ছেন। অর্থাৎ প্রতিরক্ষক যদি এমন পরিস্থিতির সম্মুখীন হয় যে নিজে যদি এই অধিকারটা প্রয়োগ না করে, তাহলে সে নিজে মারা যাবে। আপনি কি মারা যাইতে চাইবেন? আপনি তো চাইবেন যে না, তাহলে সর্বশেষ পন্থা, দরকার হলে গুলি চালিয়ে হলে আমার বেঁচে থাকতে হবে। তখন সেটা চালাইলে যদি নিরপরাধ ইনোসেন্ট শিশু হোক, যে কোনো মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তবুও আপনি ওইখানে ওই অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি কেউ মারাও যায় নিরপরাধ, সেটাও প্রয়োগ করা যাবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনি আইনে রেহাই পাবেন 106 ধারায়। এই হচ্ছে বিষয়। আপনারা যখন পড়বেন, একটু একটু পড়ে এই গ্রাউন্ডে নিজেকে চিন্তা করবেন
খুবই অল্প পড়েন প্লিজ, কিন্তু আপনি বোঝেন, এমনভাবে বোঝেন যেমন আমি এই যে পড়াগুলো কিন্তু আমি বুঝার চেষ্টা করছি, এখন কিন্তু আপনাকে আমি বুঝাতে পারতেছি উইদাউট বুক, বই ছাড়াই। হ্যাঁ, তাহলে আপনি যখন পড়বেন একটু বোঝার চেষ্টা করবেন বিষয়টা কি, এবং খুবই সিম্পলি নেবেন, পার্ট বাই পার্ট। এখানে কি বলা হয়েছে, আত্মরক্ষা অধিকার এটা কি? হ্যাঁ, আমার দেহে কেউ আঘাত করতে আসবে, আমিও সাথে সাথে তাকে ঠেকাবো, তাহলে আত্মরক্ষা অধিকারের আরম্ভটা কখন হবে? আক্রমণকারীর আক্রমণ যখন শুরু হবে, বোঝা যাচ্ছে যে এই আক্রমণ আমার উপর আসতেছে, তখন আপনার অধিকার শুরু হবে। আক্রমণকারী আক্রমণ যখন সে যত সময় আক্রমণ করতে থাকবে, আপনিও প্রতিহত করতে থাকবেন। সে যখন আক্রমণ করা শেষ, তখন আপনার আক্রমণ করাও বা প্রতিহত অধিকার প্রয়োগ করাও শেষ। তাহলে শুরু শুরু, বলবৎ বলবৎ, শেষ শেষ। তা আমাদের এক স্যারে একটা উদাহরণ দিয়েছিল ক্লাসে। তিনি বলেছিল যে মুরগির বাচ্চা যখন ফোটায় তখন যে মা মুরগিটা, হ্যাঁ, মনে করেন খোলা মাঠে মা মুরগিটা তার বাচ্চাদের নিয়ে বিচরণ করতেছে, সুন্দরভাবে সবাই এটা ওটা পোকা চোকা খাচ্ছে। হ্যাঁ, হঠাৎ যখন একটা চিল অথবা কাক উপর থেকে উড়ে যায়, যখনই ওই মা মুরগিটা দেখে উপর থেকে কাছাকাছি থেকে উড়ে যাচ্ছে, সাথে সাথে সে কিন্তু বাচ্চাদেরকে কোলের ভিতর নেয় এবং সে কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, সে তার সর্বশক্তি দিয়ে। ঠিক আছে, ওই যে উপরে মাথার কাছে ঘুরতেছে, ও যত সময় ওই পাখিটা, বড় পাখিটা ঘুরবে, ওর মা কিন্তু তত সময় অ্যাক্টিভ। মানে যখন শুরু হয়েছে এও অ্যাক্টিভ শুরু হয়েছে, যত সময় মাথার উপর ঘুরবে তত সময় সেও অ্যাক্টিভ থাকবে। যখন পাখিটা চলে যাবে বা চিলটা চলে যাবে, তখন সেও কিন্তু ওই অ্যাক্টিভটা ছেড়ে দেবে, সেও আবার ইজি হয়ে যাবে। তাহলে আত্মরক্ষার অধিকার, যখন আক্রমণ শুরু হবে তখন আপনার অধিকারও শুরু হবে। একজন আপনাকে বললো তোর কিন্তু এখনই মেরে ফেলবো, কিন্তু সে কোনো আক্রমণ করতেছে না, মুখে বলতেছে তোর কিন্তু এখনই দেবো, হ্যাঁ, কিন্তু সে কোনো অ্যাক্টিভিটি অ্যাপ্লাই করছে না। তাহলে কি আপনি তার উপর আপনি যদি তার উপর চড়াও হন বা মারেন, সেটা কি আপনি বলবেন আমি আইনে রেহাই পাবো? না, মুখে বলতেছে, কিন্তু কার্যক্রম যখনই মারতে আসবে তখন আপনার শুরু হবে। যত সময় মারামারি হবে আপনার অধিকারও থাকবে, যখন শেষ আপনার অধিকারও শেষ। তো এই হচ্ছে টোটাল আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। নিজে নিজে যখন পড়বেন, এরকম সুন্দর করে নিজের সাথে নিজে কথা বলবেন, নিজেকে ওই গ্রাউন্ডে দাঁড় করাবেন এবং প্রত্যেকটা ধারা বোঝার চেষ্টা করবেন সুন্দর, মানে ঠান্ডা মস্তিষ্কে, তাহলে আপনারা পারবেন। এই দেখেন, এই 96 থেকে 106 একটা লিখিত প্রশ্ন আসবে, আপনি এভাবে একটু পড়েন, তাহলে ওই প্রশ্নটার উত্তর দিতে আপনার কষ্ট হবে না, আপনি কমপক্ষে 4 মার্ক পাবেন। তো আমরা পড়েছিলাম যে আত্মরক্ষায় মৃত্যু ঘটানো যায় কয়টা ধারায়? 4টায়, 98, 100, 103, 106। তার মৃত্যু বাদে অন্য ক্ষতি করা যায় 101, 104, বুঝবেন। আরম্ভ স্থিতিকাল কোথায়? 102, 105। তাহলে আর কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না, সেই 99 ধারায় যে শর্তগুলো আছে সেক্ষেত্রে। এরকম ক্রস ভেরিফাই দিয়ে আমরা পড়ছি, যা নোট করছেন খুব ভালো, দরকার হলে রিপিট ক্লাস দেখবেন। এইবার একটু বলেন তো আমাকে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এই পার্টটা ন্যূনতম মাত্রায় অল্প কিছু হলেও বুঝতে পারছেন কিনা, বা এখন আপনাকে একটা প্রশ্ন করলে আপনি মোটামুটি উত্তর দিতে পারবেন কিনা। সবাই একটু কমেন্টে লেখেন বোঝা গেছে কিনা। আপনি কমেন্টে লিখলে আমি উৎসাহ পাবো পরবর্তী পার্টে যাওয়ার জন্য। বই পড়ার সময় কোনো চাপ নেবেন না, অস্থির হবেন না, রিল্যাক্স। আমি একটা নতুন জিনিস শিখতেছি, ধীরে ধীরে, স্লো, ঠিক আছে? আমার দেরি হোক, কিন্তু আমি এমনভাবে শিখে যাব
যে এইটা যেন আমার আর দ্বিতীয়বার পড়া না লাগে, বা দ্বিতীয়বার যখন এখানে আসবো যেন মনে পড়ে যায় যে হ্যাঁ এটা আমি পারি। সত্যজিৎ বিশ্বাস, বুঝেছে। আজকে আমরা নতুন একটা বিষয় পড়ব, সহায়তা বা প্ররোচনা, ইনস্টিগেশন অর অ্যাবেটমেন্ট। সহায়তাটা কি আসলে? সহায়তাটা কি? কোনো একটা কাজ সম্পাদন করার জন্য কাউকে প্ররোচিত করা অথবা সাহায্য করা, নাকি? সহায়তার মানে কি? সাহায্য করা। কিসে সাহায্য? কোনো একটা কাজ সম্পাদন করার জন্য। আর যদি সেইটা অপরাধ হয় তাহলে কি হবে? অপরাধের সহায়তা। নর্মালি একটা কাজ সম্পন্ন করার জন্য কাউকে যদি সাহায্য করেন সেটা হচ্ছে আপনি সহায়তা করলেন। এবার যদি আপনি অপরাধ করার জন্য সাহায্য করেন তাহলে কি হবে? অপরাধের সহায়তা। এটাকে আবার বলে যে, অর্থাৎ যে প্ররোচনা বা সহায়তা বা সাহায্যের দ্বারা কোনো একটা দুষ্কার্য বা অপরাধ সংগঠিত হয় সেইটাকে বলে দুষ্কর্মের সহায়তা। তাহলে দুষ্কর্মের সহায়তা কি? দুষ্কর্ম মানে কি? ভালো কর্ম না খারাপ কর্ম? দুষ্কর্ম মানে হচ্ছে খারাপ কর্ম, অর্থাৎ অপরাধ কর্ম। আপনি এমন একটা কাজে সহায়তা করলেন, অর্থাৎ এমন একটা কাজে সহায়তা করেন যের মাধ্যমে একটা অপরাধ সংগঠিত হবে। যদি অপরাধটা সংগঠিত হয় আপনার সাহায্যে, আপনার সহযোগিতায়, তাহলে আপনি দুষ্কর্মের সহায়তা করেছেন। তাহলে আপনাকে কি নামে ডাকা হবে? আপনি দুষ্কর্মের সহায়তাকারী। আপনি দুষ্কর্মের সহায়তাকারী। আপনার সাথে এক লোকের ঝামেলা আছে, তা আপনি আপনার দুইজন বন্ধুকে লেলিয়ে দিলেন বা তাদেরকে প্ররোচনা দিলেন যে ওই লোকটাকে তোরা মারবি। আপনার কথা মতো সেই লোকটাকে তারা মারল। এখন এই যে দুইজন মারছে, যে মার খেলো সে হচ্ছে ভিকটিম, ক্ষতিগ্রস্ত ব্যক্তি। ভিকটিম মানে ক্ষতিগ্রস্ত ব্যক্তি। যে দুই বন্ধু মারল তারা হচ্ছে কি? এই মামলার অপরাধী বা এই অপরাধের অপরাধী। আর আপনি যে তাদেরকে দিয়ে মারাইছেন, মানে আপনার সাহায্য সহযোগিতা, আপনার প্ররোচনায় মারামারিটা হয়েছে, তাহলে আপনি হচ্ছেন এই অপরাধের সহযোগী বা সহায়তাকারী বা দুষ্কর্মের সহায়তাকারী। আপনার কোনো সহায়তার মাধ্যমে যদি কোনো অপরাধ সংগঠিত হয় তাহলে সেইটা হচ্ছে দুষ্কর্মের কি? সহায়তা, অর্থাৎ আপনি হবেন দুষ্কর্মের সহায়তাকারী। এই বেসিক পার্টটা একটু বোঝেন, বইতে অনেকভাবে লেখা আছে। এখন এই সহায়তাটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনি দাঁড়িয়ে উপস্থিত থেকে, আর একটা করা যায় অনুপস্থিত থেকে। মানে কি? আপনি দূরে বসে ফোনে ফোনে সব কিছু হ্যান্ডেল করতেছেন। হ্যাঁ তোরা এবার ওইখানে যা, হ্যাঁ ওইখানে যা, এইটা 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 কর, এইটা কর। তাহলে কি? আপনি অনুপস্থিত থেকে সহায়তা করতেছেন। আর একটা হচ্ছে আপনি প্রত্যক্ষ থেকে, আপনি দুই বন্ধুকে লেলাই দিলেন কিন্তু আপনি একটু দূরে অবস্থান করলেন যেখানে তাকিয়ে দেখা যায়। জাস্ট আপনি ওইটা সরাসরি অংশগ্রহণ করলেন না, কিন্তু আশেপাশেই দাঁড়িয়ে থেকে তাদেরকে দিয়ে কাজটা, অপরাধটা করাইলেন। এটা হচ্ছে উপস্থিত থেকে। আর একটা হচ্ছে অনুপস্থিত থেকে। উপস্থিত, অনুপস্থিত। তাহলে আমরা একটু সংখ্যার বিষয়টা শিখি।
উপস্থিত এবং অনুপস্থিত। অনুপস্থিতির সরেয় আগে, তাই অনুপস্থিতির ধারাটা হবে আগে 109 ধারা। আর উপস্থিতের ক্ষেত্রে রস্যু হচ্ছে পরে, তাই উপস্থিত থেকে সহায়তা হবে 114 ধারা। সবাই একটু একটু মাথায় নেন। অনুপস্থিতের সরেয় যেহেতু আগে, তাই অনুপস্থিত থেকে সহায়তা করলে 109 ধারা। আর উপস্থিতির রস্যু যেহেতু পরে, তাই উপস্থিত থেকে সহায়তা করলে 114 ধারা। আশা করি বুঝতে পারছেন। এখন আপনি একটা প্ররোচনা বা সহায়তা করলেন একজনকে যে তুই ওই লোকটাকে মেরে ফেলবি। আপনার কথা মতো সে গিয়ে লোকটাকে মেরে ফেললো, তাহলে এটা একটা খুন হয়ে গেল। তাহলে খুনের শাস্তি 302, ঠিক আছে। এবং আপনি যদি উপস্থিত থাকেন তাহলে আপনার শাস্তি হবে 114। তাহলে 302 114। এরকম আপনি একজনকে দিয়ে চুরি করাইলেন, তাহলে 379 80 আসবে। এরকম যে অপরাধ সেই অপরাধের সংশ্লিষ্ট ধারা আসবে। কিন্তু 109 ধারাতে বলছে এমন একটা কাজে সহায়তা, অর্থাৎ কোনো দুষ্কর্মের সহায়তার ফলে একটা কাজ বা অপরাধ সংগঠিত হয়েছে, কিন্তু ওই অপরাধ এই যে সহায়তার জন্য আইনে স্পষ্ট কোনো ধারা যদি না থাকে, তখন এই 109 ধারা হবে। বেশ কিছু আইনে, ছোট ছোট আইন এরকম বলে দিয়েছে। যেমন মাদকদ্রব্য আইন আছে, সেখানে 43 ধারা, সম্ভবত 42 43 যে কোনো একটা হবে, বলছে যে এরকম গাঁজা পাইলে এই অপরাধ, এই ইয়াবা পাইলে এই অপরাধ, এই ফেন্সিডিল পাইলে এই অপরাধ। তারপর একটা ধারা সেখানে দিয়ে দেছে যে এই মাদকদ্রব্য আইনে যতগুলো অপরাধ বর্ণনা করা হয়েছে, এই বাদে যদি এমন কোনো মাদক সংক্রান্ত অপরাধ ধরা পড়ে যেটা মাদকদ্রব্য আইনের কোনো ধারায় উল্লেখ নাই, তখন ওই ধারাটা অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ ইদানিং যে স্কোপোলামিন একটা মাদকদ্রব্য বাজারে আসছে, অর্থাৎ শয়তানের নিঃশ্বাস যেটাকে বলে, শহরে বিভিন্ন জায়গায় একটা ছোট একটা কাগজে, ওইটা কাগজের উপর ওটা গুঁড়া পাউডারের মতো দেওয়া হয়, হালকা, আপনি দেখতে পাবেন না। দেওয়ার পরে একটা লোক এসে আপনার নাকের কাছে, চোখের সামনে এনে বলবে, ভাই দেখেন তো এই ঠিকানাটা চেনেন কিনা। তখন সে আস্তে এই কাগজটা একটু টোকা দেবে, আর সাথে সাথে আপনার নাক মুখে ওইটা অদৃশ্যভাবে আপনার নাকের মধ্যে চলে যাবে। তখন আপনার সেন্সটা কাজ করবে না। তখন আপনাকে সে বলবে আপনার মানি ব্যাগটা দেন, আপনার মোবাইলটা দেন। আপনি ইজিলি তাকে দিয়ে দেবেন, মনে হয় যেন আত্মীয়কে দিচ্ছে। আপনি কোনো প্রশ্ন করার ক্ষমতা থাকবে না। তো কিছু সময় পরে আপনি অজ্ঞান হবেন। এটা হচ্ছে একটা স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস, একটা মাদক। তাহলে মাদকদ্রব্য আইন যখন 2018 সালে তৈরি হয়েছে, তখন কিন্তু এই মাদকদ্রব্যটা ছিল না দেশে, এটা কিন্তু নতুন। সেই জন্য ওই একটা ধারা, এমন একটা ধারা দিয়ে দিয়েছে যে এমন কোনো মাদক সংক্রান্ত অপরাধ যদি হয় যেটা আইনে কভার করতেছে না, নাই, তাহলে ওই ধারাটা দিয়ে তাকে তার বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে। সেই জন্য 109 ধারায় বলছে দুষ্কর্মে সহায়তা করে যদি কোনো একটা অপরাধ সংঘটিত হয়, কিন্তু এইটা আইনে এই অপরাধটা বা এই সহায়তার কোনো শাস্তি স্পষ্ট উল্লেখ নাই, তখন কিন্তু এই 109 ধারাটা দেওয়া যাবে। তখন 109 ধারাটা দিতে হবে। আপনার কি 109 ধারা বুঝতে পারছেন? যতটুকু বললাম এতটুকু বোঝেন প্লিজ। অর্থাৎ দুষ্কর্মের সহায়তার ফলে সহায়তাকৃত কর্মটি সম্পাদিত হওয়ার পরে
এই জন্য যদি কোনো শাস্তির স্পষ্ট কোনো ধারা না থাকে, তখন এই অপরাধের ব্যবস্থিত শাস্তি বিধান করা হইবে, অর্থাৎ এই ধারায় সেই অপরাধটা হবে, এই ধারায় তাকে শাস্তি দেওয়া যাবে। মনে করেন আপনি পুলিশ অফিসার অথবা আপনি ভূমি অফিসের একজন কর্মকর্তা, আপনাকে কেউ ঘুষ দিল, ঘুষ দেওয়ার পরে আপনি সরকারি কর্মকর্তা, আপনি যদি ঘুষ নেন তাহলে 161 ধারায় আপনার অপরাধ হবে মনে করেন। কিন্তু আপনাকে যে ঘুষ দিয়েছে, অর্থাৎ আপনাকে যে ঘুষ দিয়েছে তার কোনো অপরাধের বর্ণনা বা তার কোন ধারায় অপরাধ হবে এরকম কোনো ধারা এই আইনে নাই। মনে করেন শুধু যে ঘুষটা নিয়েছে তার অপরাধের ধারা আছে, কিন্তু যে ঘুষটা দিল তার অপরাধের ধারা এই আইনে কোথাও নাই। তখন কি সে কি রেহাই পেয়ে যাবে? না, তখন তার বিরুদ্ধে এই 109 ধারা আনা যাবে। আশা করি 109 ধারাটা বুঝতে পারছেন। এবার হচ্ছে 110। যে কাজের জন্য আপনি একটা লোককে সহায়তা করছেন, যাকে একটা অপরাধ করার জন্য সহায়তা করছেন বা বুদ্ধি পরামর্শ দিয়েছেন, কিন্তু ওই লোক যদি ভিন্ন অভিপ্রায়ে অন্য মানসিকতায় যদি একটা অপরাধ করে, সেই ক্ষেত্রে সহায়তাকারীর দায়িত্ব। 109 থেকে 120 ধারা, এই ধারাগুলোয় বলা হয়েছে সহায়তা সম্পর্কিত, মানে আপনি একটা অপরাধ সংগঠনের জন্য সহায়তা করবেন, তাহলে সহায়তা করলে আপনার কি শাস্তি হবে এবং যাকে সহায়তা করলেন এই দুইজনের কি শাস্তি হবে সেটা 109 থেকে 120 ধারায় আছে। বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা যে ধারাগুলো এখন পড়াবো সবগুলোতে হচ্ছে আপনি একটা অপরাধের সহায়তা করছেন, এক্ষেত্রে আপনার কি অপরাধ হবে, যাকে সহায়তা করা হয়েছে তার কি অপরাধ হবে। 110 ধারা হচ্ছে যে কাজের জন্য সহায়তা করা হয়েছে, সহায়তাকারী যদি ভিন্ন অভিপ্রায়ে এই অপরাধটা সংগঠন করে, সেক্ষেত্রে সহায়তাকারীর দায়িত্ব, কে কতটুকু শাস্তি পাবে। মনে করেন এখানে প্রিন্স হৃদয় এবং সত্যজিৎ বিশ্বাস, এই একটা ইয়ারবাড, এইটা আমার কাছে আছে। প্রিন্স হৃদয় সত্যজিৎকে বলল, সত্যজিৎ সুবীর স্যারের কাছে যাও, যাইয়া দেখবা কি একটা ইয়ারবাডস আছে, ওই ইয়ারবাডসটা আমার, মানে প্রিন্স হৃদয় বলে দেবে যে ইয়ারবাডসটা তার, সত্যজিৎকে বলবে তুমি যাই এটা নিয়ে আসো। এখন সত্যজিৎ যদি এটা নিতে আসে, সে তো ভাববে যে হৃদয়ের হেডফোন আমাকে পাঠাইছে নিতে, তো সত্যজিৎ কিন্তু অন্য কোনো মানসিকতা নাই, চুরি করার মানসিকতা নাই, সে কিন্তু অনায়াসে এটা নিয়ে যাবে। কিন্তু হৃদয় কিন্তু জানে যে এই হেডফোনটা তার না, হৃদয়ের উদ্দেশ্য ছিল হেডফোনটা চুরি করানো, কিন্তু এমনভাবে চুরি করানো যাকে দিয়ে চুরিটা করাবে তাকে ওইটা বুঝতে দেবে না, তাকে বুঝবে যে ওই মালটা ওরই, জাস্ট তুমি যাইয়া নিয়ে আসো। আমার একটা হেডফোন, ওনার বাসায় গেছিলাম, আমি হেডফোনটা ভুলে রেখে এসেছি, তুমি যাই ওইটা নিয়ে আসো। সত্যজিৎ তো নিরিবিলি জাস্ট নর্মালি এসে এটা নিয়ে যাবে যে এটা ওই দাদার, সে নিতে বলছে, কিন্তু হৃদয় জানে এই। তাহলে যে সহায়তা করলো সে কিন্তু জানে আমি এটা চুরি করাইতেছি, তার অভিপ্রায় দুষ্ট অভিপ্রায়, কিন্তু যাকে দিয়ে কাজটা করাইলো সে তো জানে না এটা কোনো অপরাধ বা সে চুরি করতেছে, তাহলে যাকে দিয়ে কাজটা করাইলো সে কিন্তু এখানে শাস্তি পাবে না। তাহলে কে শাস্তি পাবে?
যার ওই চুরি করার মানসিকতা, অর্থাৎ যে সহায়তা করছে বা প্ররোচনা দিয়েছে বা যে এই কাজটা করাইছে, অর্থাৎ হৃদয়ের এখানে শাস্তি হবে। 110 ধারায় কি হচ্ছে, যে যে কাজের জন্য সহায়তা করা হয়েছে, সহায়তাকৃত ব্যক্তি যদি ভিন্ন কোনো অপরাধ, ভিন্ন অভিপ্রায়ে কোনো অপরাধ করে, যে কাজটা করাইছিল তার অভিপ্রায় ছিল চুরি করা, কিন্তু যাকে দিয়ে করানো হয়েছে সে কিন্তু ওগুলা জানে না, সে ভাবছে নর্মাল এটা, তাহলে তখন যে কাজটা করছে, হেডফোনটা যে নিয়ে গেছে ওর কিন্তু অপরাধ হবে না, তো যে নেওয়াইছে তার অপরাধ হবে। তাহলে 110 ধারায় কে অপরাধী হবে? সহায়তাকারী, সে অপরাধী হবে। তাহলে 111 ধারায় আমরা একটু দেখি। 111 ধারায় বলছে যে যে কাজের জন্য সহায়তা করা হয়েছে ওই লোকটা গিয়ে অন্য একটা কাজ করলো। দুই বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুকে প্ররোচনা দিল যে অমুকের ঘরে অনেকগুলো স্বর্ণালঙ্কার আমি দেখে এসেছি, আমি তোমার সব ব্যবস্থা করে দেব, রাত অমুক কয়টায় ওদের পিছনের দরজা খোলা থাকে বা পিছনের গেট খোলা থাকে, তুমি গিয়ে সেই স্বর্ণালঙ্কারগুলো চুরি করে আনবা। তাহলে কিসের জন্য সহায়তা করা হচ্ছে, প্ররোচনা দেওয়া হচ্ছে? কোনো একটা মালামাল চুরি করার জন্য। বোঝার চেষ্টা করেন, 109, 10, 11, 12, 13, 13 এটা অনেকে বোঝে না, এটা খুব কঠিন। তাহলে কিসের সহায়তা করা হচ্ছে? কোনো একটা জিনিস চুরি করার জন্য। এখন এক বন্ধু আর এক বন্ধুকে পাঠাবে, অর্থাৎ যাবে একজন, আর একজন এদিকে থাকবে, সে শুধু দূর থেকে সহায়তা করবে, তাকে পরামর্শ দেবে, প্ররোচনা দেবে। এখন এই বন্ধু কি করলো, সেই ঘরে ঢুকলো, ঢোকার পরে দরজা খোলার পরেই দেখে ওই ঘরে একটা যুবতী মেয়ে আছে, সে সামনের খাটে শুয়ে আছে। এখন ওকে প্ররোচনা দেওয়া হয়েছিল যে তুই গিয়ে স্বর্ণালঙ্কারগুলো সুকেসের অমুক উপরে রাখা আছে, গিয়ে নিয়ে আসবি। কিন্তু ও কি করলো, সেই অল্প বয়সী মেয়েটাকে দেখে তাকে ধর্ষণ করলো, ধর্ষণ করে এর মধ্যে লোকজন জেগে গেছে, ও চলে আসলো। এখন আপনি একটু কমন সেন্স খাটান তো, এখানে কিসের জন্য সহায়তা করা হয়েছিল বা প্ররোচনা দেওয়া ছিল যে একটা জিনিস চুরি করার জন্য, কিন্তু ও কি করলো, ও গিয়ে অন্য একটা কাজ করলো। অর্থাৎ যে কাজের জন্য সহায়তা করা হয়েছে, সহায়তাকৃত ব্যক্তি অন্য একটা কাজ করে ফেলছে। তখন কার কার শাস্তি হবে? ও যে ধর্ষণ করলো ওর শাস্তি হবে, এবং যে সহায়তা করছে ও যদি বলে যে আমি তোকে চুরি করার জন্য বলছিলাম, ধর্ষণ করার জন্য তো বলি নাই, তখন এই সহায়তাকারী রেহাই পেতে পারে যদি এই কাজটা কি হয়, এইটার যদি সম্ভাব্য ফল না হয়, অর্থাৎ এইটা যদি একটা স্বতন্ত্র কোনো কাজ হয়, নিজে নিজে নিজ বুদ্ধিমত্তায়, যে আমি তাকে পাঠানো হয়েছে চুরি করার জন্য, ঠিক আছে, কিন্তু সম্ভাব্য ফল এরকম হচ্ছে যে চুরি করতে গেল, জেগে উঠলো, কেউ বাধা দিল, তখন তাকে একটা আঘাত করে চলে আসলো। এটা কিন্তু একটা সম্ভাব্য ফল, যে চুরি করতে গিয়ে বাধা পাইতেই পারে, তখন একটা আঘাত করলো, কাউকে আঘাত করে চলে আসলো। এক্ষেত্রে সহায়তাকারী এবং যে কাজটা করছে দুজনেই শাস্তি হবে। কিন্তু এই যে একটা ধর্ষণ করলো, এটা একটা স্বতন্ত্র অপরাধ, এটা তো তাকে বলেও দেওয়া হয় নাই, বা চুরি করতে গিয়ে যে চুরি করলেই যে ধর্ষণ করতে হবে, এইটা তো সম্ভাব্য ফল না চুরির, যে সবাই যারাই চুরি করতে যায় ধর্ষণ অটোমেটিক করে, এরকম তো না। তাহলে এই ধর্ষণটা এখানে হচ্ছে একটা স্বতন্ত্র, মানে নিজে বুদ্ধিমত্তা, নিজের ভিন্ন একটা কাজ। যদি স্বতন্ত্র অপরাধ হয় তাহলে
সহায়তাকারী, ওই যে বন্ধু বলছিল যে তুই যা, সে কিন্তু দায়ী হবে না। তাহলে 110-এ দায়ী হবে কে? সহায়তাকারী। আর 111-তে গিয়ে দায়ী হবে যে কাজটি করছে সে। এখানে 111-তে সহায়তাকারী দায়ী হবে না। এবার 112-র শেষে 2, 112 লিখতে গিয়ে শেষে হচ্ছে 2, তাই 112-তে 2টো অপরাধ। অর্থাৎ আপনি যে কাজের জন্য তাকে বলছেন, পাঠাইছেন, সে ওই কাজটা তো করছে, সাথে আরও একটা অপরাধ করছে। অর্থাৎ যে ক্ষেত্রে সহায়তাকারী সহায়তাকৃত কার্য সম্পাদিত কার্যের জন্য ক্রমপুঞ্জিত শাস্তির জন্য দায়ী হবে। বাড়তি কাজটি, অর্থাৎ তাকে একটা কাজ করার জন্য পাঠানো হয়েছে, সে তখন তার সাথে 2টা কাজ করে আসছে। যে কাজটার জন্য পাঠানো হয়েছে সেটা তো করছেই, এবং সাথে সাথে অন্য আরও একটা কাজ করে আসছে। মনে করেন তাকে চুরি করতে পাঠানো হইল, তখন গৃহকর্তা জেগে উঠল, সে চুরিতে বাধা দিল, তখন ও তাকে কি করলো? ছুরি মেরে খুন করে চলে আসলো। তাহলে এই যে চুরিও করলো, সাথে একটা খুনও করলো, তাহলে 2টা অপরাধ হয়ে গেছে। কিন্তু ওকে পাঠানো হয়েছিল চুরি করার জন্য, কিন্তু খুনটা, এখন এই খুনটা যদি অবশ্যম্ভাবী পরিণতি হয়, যে চুরি করতে গেলে বাধা আসতে পারে, সেখানে মারামারি মার্ডারও হতে পারে, তাহলে এবার যে সহায়তা করছে, যে প্ররোচনা দিয়েছে, যে চুরি করার জন্য বলছে, সে কিন্তু এই 2টা শাস্তির জন্য দায়ী হবে। 110-এ শুধুমাত্র সহায়তাকারী দায়ী হবে। 111-তে সহায়তাকারী দায়ী হবে না যদি এটা কোনো স্বতন্ত্র অপরাধ হয়। আর 112-তে যদি অবশ্যম্ভাবী পরিণতি হয়, তাহলে সহায়তাকারী 2টা কাজের জন্য দায়ী হবে। এবারে শেষের ধারাটা 113। আপনার সাথে একজনের শত্রুতা, আপনি একজনকে হায়ার করে আনলেন তাকে মারার জন্য। আপনি বললেন ওরা একটু হালকা পাতলা দেবা, যাতে হাতটা একটু ভেঙে দেবা বা হাত পা ভেঙে আহত করে দেবা, যাতে হাসপাতালে ভর্তি হওয়া লাগে, এতেই আমি শান্তি পাব। এই হায়ার করা লোক তাকে মারতে গিয়ে তার এমন রাগ হয়ে গেছে, সে ডাইরেক্ট গুলি করে ফেললো, তখন মারা গেল। 113 ধারা হচ্ছে সাহায্যকৃত কাজের কারণে, এমন একটা ঘটনা ঘটছে যেটা পরিণতি থেকে ভিন্ন, প্রত্যাশিত, মানে যে পরিণতি আশা করা হয়েছিল, ভাবছিল যে ওর হালকা একটু হাত পা ভেঙে দেবে, হাসপাতালে ভর্তি হবে, কিন্তু সেই পরিণতি, সেই প্রত্যাশিত পরিণতি থেকে ভিন্ন পরিণতি, এখানে মার্ডার হয়ে গেছে পুরো। ওরে বলছিলাম হালকা একটু মারতে, কিন্তু মেরে ফেলছে। এক্ষেত্রেও এই সহায়তাকারী কি করবে? যে ওই লোকটাকে মারতে পাঠাইছে, যে সহায়তাকারী, তিনি কিন্তু এই যদি খুন হয়ে যায়, তাহলে সেই খুনের শাস্তি পাবে। আমাদের 2024 সালে এরকম প্রশ্ন আসছিল যে একজন আরেকজনকে হায়ার করে মারতে পাঠাইছে, সে বলছিল হালকা একটা গুরুতর জখম করতে, কিন্তু সে গুলি করে মেরে ফেলেছে। এখানে কার কি অপরাধ? তাহলে যে লোক গুলি করলে মারলো, ও কি খুন করেছে? 302। আর যে লোক এই লোকটাকে পাঠাইছে, অর্থাৎ সহায়তাকারী, তার হবে কি 302, সে খুনের দণ্ডে দণ্ডিত হবে, অবলিক 113 ধারা। এই যে 113 ধারা, অর্থাৎ প্রত্যাশিত পরিণতি থেকে ভিন্ন পরিণতির ক্ষেত্রে সহায়তাকারীর দায়িত্ব। এখন সহায়তাকারী যদি বলে যে ইওর অনার, আদালতে উঠে যদি বলে আমি এই লোকটাকে হায়ার করে বলেছি যে তুমি শুধু তাকে আহত করবা, কিন্তু সে তাকে মেরে ফেলেছে, আমি তাকে মেরে ফেলতে বলি নাই, তখন আদালত বলবে তুমি পেনাল কোডের 113 ধারা হয়তো পড়ো নাই, সেখানে আছে
তুমি আহত করতে বলো আর সে নিহত করুক, যাই হোক না কেন, তুমি এই অপরাধের সহায়তাকারী হিসেবে সমান শাস্তি পাবা। তখন আদালত তার এই যুক্তি কাজে খাটবে না, তখন 113 ধারা 302 এর সাথে 113 ধারা যুক্ত হবে সহায়তাকারীর ক্ষেত্রেও। সো এই একটা বিষয়। আর 114 ধারা উপস্থিত থেকে, এত সময় দূরে ফোনে ফোনে বলে দিছে, কিন্তু এইবার সহায়তাকারী যদি উপস্থিত থাকে, এই উপস্থিত বলতে চোখের সামনে, সহায়তাকারীর নিজেরও যে মারতে হবে এরকম না, সে আশেপাশেই থাকলো, তখন এই 114 ধারা আসবে। 109 থেকে 114 পর্যন্তই আজকে আমরা পড়ব। আমরা হালকা একটু রিভিশন দিই। এই ক্লাসটা অনেকের কাছে কঠিন, জটিল মনে হতে পারে, কোনো রসকস নাই, ঠিক আছে? এটা কিন্তু আপনাকে পড়ে যেতে হবে। হ্যাঁ, একটা এমসিকিউ দিল 112 ধারা থেকে, যে কাজের জন্য সহায়তা করা হইলো ওই কাজের সাথে আরো একটা অপরাধ করা হইলো, অর্থাৎ দুইটা অপরাধ করা হইলো, এক্ষেত্রে সহায়তাকারীর শাস্তি পেনাল কোডের কত ধারায় বর্ণিত আছে, তখন কিন্তু আপনার এই 112 ধারা জানতে হবে ন্যূনতম মাত্রায়। তাহলে 109 হচ্ছে এমন একটা সহায়তা হয়েছে যেটা দণ্ডবিধিতে কোথাও উল্লেখ নাই এই সম্পর্কে শাস্তির, তখন আপনি 109 বসাই দেবেন। 110 ধারা একটা অপরাধ হয়েছে, সহায়তাকারী যে অভিপ্রায় বলছিল কিন্তু কাজটা হয়েছে ভিন্ন অভিপ্রায়। 110 সমান সমান লেখেন ভিন্ন অভিপ্রায়। আর 111 সেখানে একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে ভিন্ন কার্য, যে কাজ করতে বলা হয়েছে ও করছে আর একটা কাজ। আর 112 শেষে 2, তাই 112-তে দুইটা কাজ সংগঠিত হয়েছে। আর 113 হচ্ছে কাজটা করতে বলছিল অল্প, কিন্তু সে বেশি করে ফেলছে। তাকে একটা ঘুষি মারতে বলা হয়েছিল, সে গুলি করে মেরে ফেলছে। 113 ধারা হচ্ছে কি? অতিরিক্ত, যা বলা হয়েছে তার চেয়ে অতিরিক্ত। এখন 109 থেকে 113 ন্যূনতম বুঝতে পারছেন কিনা সবাই একটু কমেন্ট করেন। এভাবে হবে কিনা, বা পড়ানোর কোনো সংশোধন দরকার কিনা, বা সবাই একটু কমেন্ট করেন, আমি উৎসাহ পাই, নইলে বুঝি না আপনারা বুঝছেন কিনা, প্লিজ। একশো 14 ধারাটা হচ্ছে সহায়তাকারীর উপস্থিতি, অর্থাৎ উপস্থিত থেকে যদি কোনো অপরাধে সহায়তা করে, তখন 114 হচ্ছে, 109 হচ্ছে অনুপস্থিত, 114 হচ্ছে উপস্থিত থেকে সহায়তা যদি করে, তাহলে এমনভাবে দণ্ডিত হবে যেন উনি নিজেই ওই কাজটা করছেন। অর্থাৎ 3 বন্ধু 2 বন্ধুকে দিয়ে একজনকে খুন করাইলো, আর উনি ওই খুনে সরাসরি অংশগ্রহণ করেনি, উনি একটু সাইডে ছিল, তখন আদালত এমনভাবে শাস্তি দেবে যে ওই সাইডে যে ছিল উনিও খুন করছে, এই মর্মে তাকে শাস্তি দেবে। অর্থাৎ সমান। আমাদের রেশমা মিথি আছেন নাকি? মিথি মানে অনেক তিতা, ফুলের পরিশোভা। আপনি বলছেন কঠিন লাগছে, হ্যাঁ এই ধারাগুলো একটু জটিল। সো আমি সহজে একটা নোট বানাইয়ে দেবো, এই 4-5টা ধারার, আর অন্য ধারা কঠিন লাগবে না। কিন্তু আপনি যে মনোযোগ দিয়ে শুনছেন, আপনার কঠিন লাগছে, এটাও কিন্তু একটা সৌন্দর্য। আপনি যদি এই ক্লাসটা দ্বিতীয়বার দেখেন এবং সাথে যদি বইটাকে একটু খুলে মিলান, ঠিক আছে, বইটাকে খুলে মিলাইতে হবে, অনেক
নতুন গাইড বই আছে বা ওই যে সূচি বই আছে যেখানে সহজ করে লেখা, সেগুলো একটু দেখতে হবে আপনার। তাহলে 110 ভিন্ন অভিপ্রায় কার্য, 111 ভিন্ন কার্য, 112 শেষে 2, 112-তে 2টে অপরাধ করতে বলছে একটা, কিন্তু সে 2টে করছে। আর 113 করতে বলছে অল্প ক্ষতি, কিন্তু সে বেশি ক্ষতি করে ফেলছে। এরকম ভাবে বোঝা যায় কিনা? 110 যে অভিপ্রায়ে অপরাধটা করতে বলছে সে ভিন্ন অভিপ্রায়ে অপরাধটা করে ফেলছে। 111 যে কাজটা করতে বলছে সে ভিন্ন কার্য মানে অন্য আর একটা কাজ করে ফেলছে। 112-তে করতে বলছে একটা কাজ, সে যেহেতু সে ভাবছে যে 112 ধারা যেহেতু 112 শেষে 2, তাহলে আমি 2টা অপরাধই করি, তাই সে 112 ধারার কথা চিন্তা করে 2টা অপরাধ করছে। এই লোকটা ভাবছে যে যখন ছাত্রছাত্রীরা আইন পড়বে, হ্যাঁ, তখন তাদের জন্য বুঝতে বা মুখস্থ করতে সুবিধা হয়, সেই জন্য আমাকে যেহেতু একটা কাজ করতে বলছে, তারপর আমি 2টা কাজ করব, যাতে এই আইন শিক্ষার্থীরা যেন এটা মুখস্থ রাখতে পারে যে 112 শেষে 2 আছে, তাই আমি 2টা অপরাধ করব। সেজন্য 112 শেষে 2, 112-তে হচ্ছে 2টা অপরাধ। আর 113 সে অল্প ক্ষতি করতে বলছে, কিন্তু সে বেশি ক্ষতি করে ফেলছে। আচ্ছা, ও যা ভাবছিল যে পরিণতি হবে, সেই প্রত্যাশিত পরিণতি হতে কি প্রত্যাশিত পরিণতি থেকে ভিন্ন পরিণতি। ও ভাবছিল যে হালকা আহত হবে, কিন্তু পরে দেখলো মার্ডার করে ফেলছে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। 107-এর সহায়তা, 108-এর দুষ্কর্মের সহায়তা, 109-তে এমন সহায়তা যেটা দণ্ডবিধিতে কোথাও উল্লেখ নাই যার শাস্তি, সেই ক্ষেত্রে আমরা 109-কে দিয়ে দেব। 110 একটা অপরাধের জন্য উস্কানি দেওয়া হয়েছে, একটা অপরাধই হয়েছে তবে ভিন্ন অভিপ্রায়ে, 110 = ভিন্ন অভিপ্রায়। 111 একটা কাজের জন্যই উৎসাহ বা প্ররোচনা দেওয়া হয়েছে, কিন্তু যে কাজ করতে বলা হয়েছে সে করছে ভিন্ন কার্য। এখানে কাজ একটাই হয়েছে, 110-এ একটা কাজ, 111-তে একটা কাজ, এ করছে ভিন্ন কার্য। 112-র শেষে 2, 112-তে কাজ করতে বলা হয়েছিল একটা, কিন্তু সে 2টা করছে শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। আর 113 অল্প ক্ষতি করতে বলছে, কিন্তু বেশি ক্ষতি করে ফেলছে। আর 114 সহায়তাকারী যদি উপস্থিত থেকে সহায়তা করে, তাহলে তিনি ওই সমান অপরাধে অপরাধী হবে। এই হচ্ছে টোটাল বিষয়টা। এরপরে আর কঠিন ধারা নাই। এই দণ্ডবিধির সবচেয়ে এই 4টা ধারা, এই 5টা ধারা, 9, 10, 11, 12, 13, এই 5টা ধারা একটু কঠিন। আপনারা যে যার মতো বুঝে নিয়েন, পরবর্তী দরকার হলে আবার রিভিশন ক্লাসটা আবার দেখবেন, দ্বিতীয়বার আবার রিভিশন দিবেন, একটু নোট করবেন, ঠিক আছে? যেমন আমি এখন বলে দিলাম 110 ভিন্ন অভিপ্রায়ে, 111 ভিন্ন কার্য, 112 2টি অপরাধ, 113 কম ক্ষতি করতে বলছে, করে ফেলছে বেশি ক্ষতি। এরকম শর্টেও যদি নোট লেখেন, এই নোটটা যখন আপনি দেখবেন আর মেইন বইটা পড়বেন, তখন আপনার কাছে ইজি হয়ে যাবে। প্লিজ নোট করতে হবে। সবাইকে আবারও ধন্যবাদ ক্লাসে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। আপনারা একটু একটু করে শেখেন প্লিজ।
আমার মতো এরকম ঠান্ডা মাথায় পড়াটা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? যারা অনলাইন ক্লাস করতে পারবেন না, বিভিন্ন কর্মব্যস্ততা, ডিউটি, পারিবারিক চাপ, পারিবারিক কর্মকাণ্ডের ফলে, কিন্তু অবশ্যই পরের দিনে রেকর্ড ক্লাস দেখবেন। আপনি ক্লাসটা যা শুনবেন, আপনি চালাই থেকে, আপনি মহিলা হলে আপনি রান্না করেন, কোনো ব্যাপার না, ফুল সাউন্ড দিয়ে চালাই রাখেন, শোনেন, ঠিক আছে? আর অনেকেই আছেন পরকীয়া করেন, সময় পান না, মোবাইলে অনেক কথা বলা লাগে, সো আপনারা পরবর্তীতে সময় অনুযায়ী ক্লাস দেখে নেবেন। সো থ্যাংক ইউ সো মাচ গাইস। আগামী ক্লাসের আমন্ত্রণ রইল। পড়ার প্রতি ভালোবাসা রাখেন, একটা প্রমোশনের জন্য চেষ্টা করেন। আর কিন্তু আর সর্বোচ্চ আমাদের 4 মাস হাতে আছে, অনলি ফর 4 মান্থ। 4 মাস যে কোথা দিয়ে যাবে আপনি টের পাবেন না। একটু পড়েন, আপনাকে আমি প্রস্তুত করে দিব, ইটস মাই কম্পালশন, ঠিক আছে? 9, 10, 11 ধারাগুলো অনুযায়ী সহায়তাকে অপরাধীর শাস্তিগুলো আবার বলেন। অর্থাৎ ফুলের পরিষেবা কমেন্ট করছে যে এই শাস্তিগুলো সহায়তাকারী এবং অপরাধীর শাস্তিগুলো 109 হচ্ছে এমনভাবে একটা সহায়তা, 109তে কিন্তু সহায়তাকারীর শাস্তি, অনলি সহায়তাকারীর। অর্থাৎ একটা লোক এমন একটা অপরাধের সহায়তা করেছে, ওই অপরাধের বিষয়ে শাস্তির কথা দণ্ডবিধিতে কোথাও উল্লেখ নাই, তখন এই সহায়তাকারীর শাস্তি হবে 109 ধারায়। এবারে 10 ধারা, যে কাজের জন্য সহায়তা করা হয়েছে সহায়তাকৃত ব্যক্তি ভিন্ন অভিপ্রায়ে, অর্থাৎ সহায়তাকারীর মনে যিনি কাজটা করার জন্য প্ররোচনা দিচ্ছেন তার মনে কিন্তু চুরি বা দুষ্টবুদ্ধি, এক্ষেত্রে সহায়তাকারী একা দণ্ডিত হবে। ওই যে বলছিলাম হেডফোনটা নেওয়াইছে, যাকে দিয়ে নেওয়াইছে সে জানে এইটা অমুকের হেডফোন, আমাকে জাস্ট নিয়ে বলছে যে আমি ভুলে রেখে এসেছি, তুমি একটু নিয়ে আসো, কিন্তু যে নেওয়াচ্ছে সে জানে সে এটা চুরি করে নিচ্ছে। অর্থাৎ যে সহায়তা করতেছে কাজটার জন্য বা উস্কানি প্ররোচনা দিচ্ছে, 110-এ শুধুমাত্র তার শাস্তি হবে। আর যে লোকটা হেডফোনটা নিল সে তো ইনোসেন্ট, তার শাস্তি হবে না। তাহলে 109-তে সহায়তাকারীর শাস্তি, 110-এও সহায়তাকারীর শাস্তি। এইবার আসেন 111। 111-তে বলছে যে কাজ করার জন্য বলা হয়েছে ও ভিন্ন একটা কাজ করছে, এবং এমন একটা কাজ করছে স্বতন্ত্রভাবে, যেটা এই কাজ করতে গিয়ে ওই কাজটা করার কথা না, নিজে ইচ্ছা করে স্বতন্ত্রভাবে। তাকে পাঠানো হয়েছিল স্বর্ণালঙ্কার আনতে, কিন্তু সেটা না করে সে নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য একজনকে ধর্ষণ করছে। তো এই ক্ষেত্রে যে এই অপরাধের জন্য সহায়তা করেছিল তার তো শাস্তি হবে না। এটা যদি ওই লোকটা তো স্বতন্ত্র অপরাধ করছে, সে যে 111-তে বলছে অপরাধটি যদি স্বতন্ত্র হয় তাহলে যে অপরাধ করছে শুধু ওই শাস্তি পাবে, আর যে অপরাধের জন্য সহায়তা করছিল সে শাস্তি পাবে না। 109-তে সহায়তাকারীর শাস্তি, 110-এও সহায়তাকারীর শাস্তি, কিন্তু 111-তে সহায়তাকারীর শাস্তি নয় যদি কাজটা স্বতন্ত্র হয়। এইবার যে অপরাধটা করছে সে শাস্তি পাবে 111-তে। 112-তে দুইটা অপরাধ করতে বলছে একটা, কিন্তু দুইটা করে ফেলছে, কিন্তু
এই দুইটা অপরাধী আবার অবশ্যম্ভাবী পরিণতি হইতে হবে। ওই যে তাকে পাঠানো হয়েছে ডাকাতি করার জন্য, ডাকাতিতে গেলে হয়তো বাড়ির লোকজন উঠে পড়তে পারে, তাকে বাধা দিতে পারে, তখন সেই বাধা পেয়ে সে কি করলো, খুন করে ফেললো, মার্ডার করে ফেললো। তাহলে এইটা হইতে পারে, ডাকাতি করতে গেলে একটা ধস্তাধস্তি মারামারি মার্ডার হইতে পারে অবশ্যম্ভাবী। 112তে বলছে সহায়তাকারী এই দুইটা অপরাধেরই শাস্তি পাবে। যে অপরাধ যে করছে সে তো শাস্তি পাবেই। সহায়তাকারী 112তে দুইটা অপরাধেরই শাস্তি পাবে যদি এই দুইটা অপরাধ অবশ্যম্ভাবী পরিণতি হয়। আর 113তে সহায়তাকারী শাস্তি পাবে, সে বলছে যে অল্প একটু ক্ষতি করবা কিন্তু বেশি করে ফেলছে, তবুও সে শাস্তি পাবে। 109তে সহায়তাকারীর শাস্তি, 110-এ সহায়তাকারীর শাস্তি, 111তে স্বতন্ত্র অপরাধ হইলে সহায়তাকারী শাস্তি পাবে না, 112তে অবশ্যম্ভাবী পরিণতি হইলে সহায়তাকারী শাস্তি পাবে, 113তে সহায়তাকারী শাস্তি পাবে। আর 114 উপস্থিত থেকে সহায়তা করলে সে একদম অরিজিনাল ধারায় যে দণ্ড আছে অপরাধের দণ্ড সেইটাই সে পাবে। সো আশা করি বুঝতে পারছেন, আবার রিভিশন দিলে আরো ক্লিয়ার হবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, জাস্ট লার্নিং 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 লার্নিং, রিডিং রাইটিং লার্নিং। আজকের মতো শুভরাত্রি, থ্যাংক ইউ।